উপন্যাস আমি পদ্মজা, পর্ব 31। সকালের ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি। কাঠের 2 তারা বাড়ির উঠোনে শুটিং দলে সবাই বসে আছে। হিমেলের হাওয়ার সঙ্গে আসা কনকনে শীত সবাইকে কাবু করে ফেলেছে। সবার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। শাকিল নামে একটা ছেলে উঠোনের মাঝে আগুন ধরালো। লিখন আগুনের থেকে তাপ নেয়। তীব্র ঠান্ডার জন্য শুটিং এগোচ্ছে না, বারবার পিছিয়ে যাচ্ছে। সূর্য যখন আকাশে উদিত হয়, মৃদুলের দেখা মিলে। সে লিখনের সাথে কর্মদান করে বলল, কেমন আছো ভাই? লিখন হেসে বলল, ভালো। এই শাকিল, একটা চেয়ার দিয়ে যাও। শাকিল চেয়ার দিয়ে যায়। মৃদুল বসলো। দুজন বড়ই গাছের নিচে বসে আছে। সেখান থেকে অলন্দপুরের বড় সড়ক দেখা যায়। লিখন বলল, তারপর কেমন আছো? জি ভাই, ভালো আছি। একটা দরকারে আইছি ভাই। লিখন মৃদুলের দিকে মুখ করে বসলো। মৃদুল লজ্জা পাচ্ছে। লিখন বলল, পূর্ণার ব্যাপারে কিছু? মৃদুল অপ্রশস্ত হয়ে পড়ে। সত্যি সে লজ্জা পাচ্ছে। ঘাড় ম্যাসাজ করতে করতে বলল, পূর্ণারে কেমনে কি বলতাম বুঝতেছি না, একটু বইলা দাও। লিখন সশব্দে হাসলো। মৃদুলের সাথে যতবার তার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য। মৃদুল বলল, আমির ভাইয়ের তুমি এসব ভালো বুঝো। আমির ভাইয়ের ডর লাগে, তাই তোমার কাছে আইছি। লিখন বলল, এটা কোনো ব্যাপার? তারপর দূরের পথে সে বলল, আমার একটা ইচ্ছে ছিল, শীতের জ্যোৎস্নায় নৌকো নিয়ে মাছ নদীতে যাব। নৌকোয় আমি থাকবো, আর আমি যাকে ভালোবাসি সে থাকবে। চারিদিকে জ্যোৎস্না টুপটুপ করে পড়বে। সে সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব, মনের সব অনুভূতি জানাবো। কিন্তু আমার ভাগ্যে সেই সময়টা আসেনি। তুমি চেষ্টা করতে পারো। লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয়। সে প্রফুল্লিত হয়ে বলল, সুন্দর বলছো ভাই। তারপরই মুখ গুমুট করে বলল, কিন্তু এখন তো জ্যোৎস্না নাই। শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত, আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে। নায়িকার ভালোবাসার কথা বলবেন নাকি? না, নায়িকা মারা যাবে। মৃদুল ওঠানের দিকে তাকিয়ে বলল, ভাই, নায়িকা কোনটা? দেখুন আঙুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলল, নীল শাড়ি পরা মেয়েটা। মৃদুল মেয়েটাকে দেখে বলল, এ তো আসমানের পরী। লিখন হাসলো, বলল, পূর্ণার সামনে এই কথা বলিও না। দুজনে একসাথে হাসলো। আরো অনেক কথা বলল। মৃদুল কথার ফাঁকে খেয়াল করেছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলেছে। সে মেয়েটি বারবার লিখনের দিকে তাকাচ্ছিল, দৃষ্টি অন্যরকম। মৃদুল লিখনকে বলল, ভাই, নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে। লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নেয়। লিখন মৃদুলকে বলল, আর ওদিকে তাকিও না, তোমার ধারণা সত্যি। মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে, আগ্রহ নিয়ে বলে, ওনার নাম কি? ফারহিন ত্রিধা। মাশাআল্লাহ, নামের মতোই সুন্দর। তোমার সাথে কিন্তু মানাবে। লিখন স্মিত হেসে বলল, মানায় তো কতজনের সাথে, আমরা কি সবাইকে পাই? মৃদুল না সূচক মাথা নাড়ালো। লিখন বলল, চিতা ছেলে মানুষ, নতুন এসেছে মিডিয়া জগতে। শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে। আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিচে জায়গা করে নিবে। এটা কি ছেলে মানুষই ভাবনা নয়? লিখন হাসলো মৃদুলও। লিখন বলল, আমরা জীবনে অনেক কিছু চাই, সব কিন্তু পাই না। এটা সম্ভব নয়। আমার কি নেই? সব আছে, কিছুর অভাব নেই। শুধু একটা অংশই ফাঁকা। সেই অংশটা কখনো পূর্ণ হবে নাকি জানি না। পূর্ণ হবে একদিন, এটা ভাবাও ঠিক নয়। কারণ যাকে চাই সে পরস্ত্রী, তবুও মান ভেবে ফেলে। যদিও এই আশা পূর্ণ হয়, আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, নিয়তি। কিছুর অভাব না থাকলে
তুমি কার পেছনে দৌড়বে? কিসের আশায় বাঁচবে? অপূর্ণতা একধারে সৌভাগ্য, আবার দুর্ভাগ্য। তুমি অনেক বুঝো ভাই। এই যে ত্রিধা পাগলামি করে, আমি কিন্তু মানা করি না, তালও দিই না। পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্তি রাখতে পারে তবে করুক না। সে তো জানে আমার মন অন্যখানে ছুটে। কতদিন অবিবাহিত থাকবা? এইবার বিয়ে করে নাও। আম্মা চিঠি পাঠিয়েছেন, কোনো রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে। এইবার ফিরে বিয়ে করতেই হবে, নয়তো নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন। এটা কোনো কথা? এইবার বিয়ে করে নেওয়া দরকার। খাল্লা আমারও তো ইচ্ছা করে ছেলের বউ দেখার। মৃদুল, তুমি সব জানো, তুমি খুব ভালো ছেলে, ভালোবাসাও বুঝো, তাই তোমার সাথে কিছু বলি। পদ্মজা শুধু একটা নাম না, আমার মনে হয় পদ্মজা শব্দটা একটা প্রাণ, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি খুব খারাপভাবে পদ্মজাতে ফেসে গেছি। আমার মাঝে মাঝে দম বন্ধ করার কষ্ট হয়, তখন চেষ্টা করি পদ্মজা নামক মায়াজাল থেকে বেরোতে, কিন্তু পারি না। এই যে বেঁচে আছি, প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে একদিন আমার কাছে, আসবে। মানুষ তো আশা নিয়েই বাঁচে, আশা পূরণ না হোক, আশা রাখতে তো দোষ নেই, বাঁচতে তো হবে। ত্রিধা আমাকে ভালোবাসে, আমি বুঝি। যখন শুটিং চলে, মুখ সব ডায়লগগুলো ত্রিধা মন থেকে অনুভব করে, আমাকে বলে, কিন্তু আমি কিছু করতে পারি না। আমার তখন খারাপ লাগে। আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল, তাই অন্য কারো ব্যাকুলতা আমি বুঝি। এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝি। পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি। ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে। আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না, পদ্মজাও আমাকে দিতে পারে না। পদ্মজা আমির হাওলাদারকে খুব ভালোবাসে। আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি। তাদের ভালোবাসা অতুলনীয়। বুকে একটু জ্বালা পোড়া হয় ঠিক, তবে এটাই বাস্তব। ত্রিধার জন্য আমার মায়া হয়। মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত, ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে। আমার মতো হয়তো পদ্মজাও ভাবে। ত্রিধার ভালোবাসাকেও আমি সম্মান করি। সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে, কিন্তু আমার পক্ষ থেকে সাড়া দেওয়া সম্ভব নয়। এমনকি আমি ত্রিধাকে জয়নামাজে বসে কাঁদতেও দেখেছি, তবুও আমার মনে ভালোবাসা জন্মায়নি। ভালোবাসা খুব কোমল, আবার খুব শক্তও। কিছু মানুষ একজনকেই ভালোবাসার জন্য জন্মায়, অন্য কারো ভালোবাসা তাকে ছুতে পারে না। তার মধ্যে আমি একজন, হয়তো পদ্মজাও তার মধ্যে আরেকজন। এটা ভাবতেও খারাপ লাগে। ত্রিধা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি পদ্মজাকে। পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে। সবার ভালোবাসাই সত্যি। কি কাণ্ড! এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো? তোমার মতো মানুষেরা। মৃদুল মোহভীষ্ট হয়ে পড়েছে। সে অবাক হয়ে বলে, আমার মতো? তোমার মতো। তুমি পূর্ণাকে ভালোবাসো, পূর্ণাও তোমাকে ভালোবাসে। তোমাদের তৃতীয় ব্যক্তি যন্ত্রণা সহ্য করতে হয় না। এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না। কপাল গুনে যাকে চাও সেও তোমাকে চায়। কখনো অসম্মান করো না, ধরে রেখো। ভালোবাসা খুব দামি, যা সবাই পায় না। আমাদের জীবনে মা বাবা, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে। তবুও আমরা জীবন সঙ্গীর জন্য পাগল হই, তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি। তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। এই মায়া পৃথিবী সৃষ্টির পর থেকে হয়ে এসেছে। আমিও তেমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি, ঝাপসা পড়ে হাঁটছি। এই জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়, তাই আমি বিয়ে করব না। কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার নেই আমার। আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না। আমি পারবো না। আমি স্বামী হিসেবে ব্যর্থ হয়ে যাব, কলঙ্ক লেগে যাবে। আমি সেটা হতে দেব না। মনে একজনকে রেখে আর একজনকে বিয়ে করে তাকে খুশি করা একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না, কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাব। যে যাই ভাবুক, একাই জীবন কাটিয়ে দেব।
ভালোবেসে চাওয়াতেও শান্তি আছে। নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না। বিয়ের কথা আর কখনো বলো না। আমাকে আমি সামলে নেব। তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও। যাই হয়ে যাক, কেউ কারো হাত ছাড়বে না। একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ। মৃদুল লিখনের এক হাত ধরে বলল, ভাই তোমরা কি বলবো আমি বুঝতেছি না, কিন্তু পূর্ণারে আমি মরে গেলেও ছাড়বো না। আমি আমার সৌভাগ্য ধরে রাখবো। লিখন মৃদুলের কাঁধে হাত রেখে বলল, ভালো প্রেমিক হয়ে ওঠো, ভালো স্বামী হয়ে ওঠো। তুমি বসো, শুটিং শুরু হবে, পরে আবার কথা হবে। যাও ভাই। শুটিং শুরু হয়। মৃদুল উঠে আসে। ত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি, কোমর সমান লম্বা চুল, রূপে কোনো কমতি নেই। তাও ত্রিধা লিখনের আকর্ষণ পাচ্ছে না। ভালোবাসা এত অদ্ভুত কেন হয়? মৃদুল ত্রিধাকে খেয়াল করে। ত্রিধা লিখনের দিকে তাকানোর দৃষ্টি অভিনয় নয়, একদম পূর্ণার মতো। পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেরকম। লিখন ত্রিধার হাত ধরতেই ত্রিধার চোখে মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে। একমাত্র শুটিংই পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে। মৃদুলের শরীরটা কেমন হয়ে ওঠে। ভালোবাসার জগতে কত রূপের ভালোবাসা রয়েছে। পূর্ণার কথা খুব মনে পড়ছে। মৃদুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে। বড়ে গেছে নিচে দুটো খালি চেয়ার পড়ে থাকে। চারিদিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে। সকাল সকাল পূর্ণা, প্রেমা, বাসন্তী, প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে। সবাই খুব চিন্তিত। তারা নিজের চোখে পদ্মচাকে দেখতে চায়। পদ্মচার গলায় মাফলার পড়েছে, যেন গলার দাগ দেখা না যায়। তার ঘরের সামনে একজন লোক সবসময় ঘুরঘুর করছে। আমির পাহারাদার রেখেছে। এছাড়া নজর রাখার জন্য লতিফা তো আছেই। পূর্ণা প্রেমা ঘরে ঢুকেই চিৎকার করে আপা বলে পদ্মচাকে জড়িয়ে ধরল। পদ্মচা যেন প্রাণ ফিরে পায়। খুশিতে তার চোখে জল চলে আসে। সে দুই বোনের মাথায় চুমু দিয়ে বলে, আমার বোনেরা। পদ্মচার গলায় ক্ষতস্থানে সবার আগে প্রেমা খেয়াল করলো। সে প্রশ্ন করল, আপা তোমার গালে কি হয়েছে? পদ্মচা হাসার চেষ্টা করে বলল, ব্যথা পেয়েছি। পূর্ণা পদ্মচার ক্ষতস্থানে শুয়ে বলল, আপা এতটা কেমন করে হলো, কবে হলো? আমির ঘরে প্রবেশ করে। পূর্ণা জবাব দেয়, ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পদ্মচা আমিরের দিকে তাকালো। রাতের পর রাত তার সাক্ষাৎ পাওয়া যায়নি। ফজরে অন্তর্মহলে রিদওয়ান নিয়ে এসেছে। আমির পদ্মচার দিকে তাকালো না। সে টেবিলের ওপর থেকে একটা কলম তুলে নিল। তারপর আসছি বলে চলে যায়। পদ্মচার মুখে বসিয়ে গেছে বানানো কথা। পূর্ণ উত্তেজিত হয়ে প্রশ্ন করে, আপা দুর্ঘটনা মানে কেমনে কি হইল? পদ্মচার মিথ্যে বলতে অস্বস্তি হচ্ছে। সে বলল, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তো ভালো আছি, দুর্ঘটনা মনে রাখতে নেই, এসব নিয়ে কোনো আলোচনা না। পূর্ণার খুব কষ্ট হচ্ছে। পদ্মচার ফর্সা গালে ক্ষতটা ভেসে আছে, ভয়ানক দেখাচ্ছে। পূর্ণা পদ্মচাকে জড়িয়ে ধরে। পদ্মচা টের পায় পূর্ণা কাঁদছে। পূর্ণা এত কেন ভালোবাসে? পদ্মচা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না, এটুকুর জন্য কেউ কাঁদে? পূর্ণা কান্না মাখা স্বরে বলল, মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি। পদ্মচা পূর্ণাকে সামনে দাঁড় করে। পূর্ণা দুই গালে হাত রেখে বলে, আমার কাঁদুনি রে। পূর্ণা হাসে, তার সাথে পদ্মচাও হাসে। হাসে প্রেমা, প্রান্ত, বাসন্তী। পদ্মচার পাতল ঘরের দেখে মেয়েগুলোর কথা মনে পড়ে যায়। সেই মেয়েগুলোরও মা বোন বাবাও তো অপেক্ষা করে আছে, আশায় আছে একদিন তাদের মেয়ে কোন ঘরে ফিরবে। পদ্মচার বুক ফুলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুতেই মেয়েগুলোকে কুরবানি হতে দেওয়া যাবে না। সে তার সবকিছু ত্যাগ করে হলেও বাঁচাবে। পূর্ণারা দুপুরে চলে যায়। আমির ঘরে আসে। দরজা থেকে পদ্মচাকে বলে, কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না, বোনদেরও না, নিজেকে নিয়ন্ত্রণে রাখবে। কাউকে কিছু বলে তোমার বোনদের ক্ষতি হবে।
বাইরে শান্টু আছে, গাড়ির গেটেও দুজন আছে, বাইরে থেকে কেউ যেন না আসে, শুধু তোমার পরিবার ছাড়া। বেরোবার চেষ্টা করো না। আমির কথা শেষ করে ঘুরে দাঁড়ায়। পদ্মজা প্রশ্ন করে, আমার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? আমা অসুস্থ, ওনাকে আমি দেখতে চাই। বলে দিচ্ছি যেতে দেবে। পূর্ণাকে বিয়ে দিতে চাই, খুব দ্রুত, প্রেমাকেও। আমির ঘুরে দাঁড়ায়, বলল, প্রেমাকেও কেন? আমার ভবিষ্যৎ আমি জানি না, হয় জেল নয় মৃত্যু, কিছু একটা হবেই। তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না, সময় নিয়ে বলল, মৃদুল আর পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি, মৃদুলের সাথে কথা বলতে পারো। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, সত্যি? কি করছিল? মেলায় কি করতে যায়? পদ্মজা বুঝতে পারে। সে বলল, ছোট ভাই আপনার মতো না, তার কোনো নিশ্চয়তা আছে? মৃদুল আমাদের বংশের না, তাই আমার সাথে নেই, বাইরে কিছু করে নাকি জানি না। পদ্মজার জবাব না শুনেই আমির চলে যায়। পদ্মজা ভাবতে বসে, মৃদুল অনেক সুন্দর একটা ছেলে, সে কি পূর্ণাকে সত্যি ভালোবাসে, নাকি এমনি ঘুরতে গিয়েছিল? একটা ছেলে মেয়ে এমনিতে মেলায় ঘুরতে যাবে না, তাদের সমাজ তো এমন নয়। পদ্মজা দৌড়ে বেরিয়ে আসে, আমিরকে ডাকলো, শুনুন। আমি দাঁড়ালো। পদ্মজা বলল, আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই। সন্ধ্যায় কথা হবে আমার সামনে। ফরিনার অবস্থা করুন। পদ্মজা সব জেনে গেছে, জানার পর অসুস্থতা কয়েক গুণ বেড়ে গেছে, মৃত্যুর প্রহর গুনছেন। পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনা চোখ বুজে শুয়ে আছেন। পদ্মজা ফরিনার শিউরে গিয়ে দাঁড়ালেন, ডাকলো, আম্মা। ফরিনার বুক ছ্যাদ করে উঠল। তিনি চট করে চোখ খুলেন, চোখ ভরে ওঠে জলে। তিনি উঠতে চান, পদ্মজা ধরে। ফরিনা কেঁদে উঠলেন, কেঁদে উঠে পদ্মজাও। দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। ফরিনা চোখের জল মুছে বললেন, আজরাইল আমার ঘরে ঘুরতেছে, তোমারে না দেখে আমি কেমনে মরি কও তো? এসব বলবেন না আম্মা, আমার মা নেই, আপনি আমার মা। ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন, এখন আমি শান্তিতে মরতে পারুম, তোমারে আমার অনেক কথা কওনের আছে। পদ্মজা ফরিনার এক হাত মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। ফরিনা ঘৃণায় কপাল কুঁচকে ফেললেন, বললেন, বাবু আমার গর্ভরে কলঙ্কিত করছে। আপনি উত্তেজিত হবেন না আম্মা, আমি তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই, আমার মাফ কইরে দাও। তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লাইগা নষ্ট হইয়া গেছে। ও মা, ওরা তোমরা মারছে? না আম্মা, আমাকে কেউ মারেনি, আপনি শান্ত হন, আমি চলে এসেছি, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার আর কষ্ট হবে না। ফরিনা চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বললেন, আমি যদি মইরা যাই, তুমি বাপুর বাপের মাথাটা কাইটা আমার কবরে রেই খাইবা, আমার আদেশ এইটা, তাইলে আমার আত্মা শান্তি পাইব। ফরিনা ছটফট করছেন, শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে, রাগে শরীর কাঁপছে, বিছানায় দুর্গন্ধ, চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে। পদ্মজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরল শান্ত করার জন্য, বলে, আম্মা শান্ত হন, আল্লাহ সব পাপের জন্য শাস্তি আগে থেকে বরাদ্দ করে রেখেছেন, সবার শাস্তি হবে, হতেই হবে। শুয়োরের বাচ্চা আমার সাথে কি করেছে আমি তোমারে কইতে চাই, তুমি শুনো আমার কথা। সব শুনবো আম্মা, সব শুনবো। লতিফা বাবু বলল, খাবার নাকি খাচ্ছেন না, এখন খাবেন, ওষুধ খাবেন, ঘুমাবেন, তারপরে একটু সুস্থ হয়ে সব বলবেন। আপনার গা পুড়ে যাচ্ছে জ্বরে, কাঁপছেন আপনি, শান্ত হন আপনি। ফরিনা আবল তাবল বলতেই থাকেন। মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে। পদ্মজা বিছানা পরিষ্কার করে, ফরিনার শরীর মুছে দেয়, নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল।
তারপর জোর করে ঘুম পাড়িয়ে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল। মানুষটার অতীত কতটা ভয়ঙ্কর সে জানে না, তবে শুনতে চায়। সব কিছু জেনে বড় কোনো উদ্যোগ নিতে হবে। পদ্মচার নিজের মায়ের একটা কথা মনে পড়েছে। তিনি সব সময় বলতেন, প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যে জন্মগ্রহণ করে। যদি এই কথাটি সত্যি হয়, তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য। সে শতভাগ নিশ্চিত। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ পূর্বে। আজ আকাশ পরিষ্কার, কুয়াশা নামেনি। সন্ধ্যার নামাজ আদায় করে পদ্মচা নিজের ঘরে বসে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে। আমির ঘরে প্রবেশ করে, পদ্মচা থেকে দূরত্ব রেখে চেয়ারে বসে। তারপর প্রবেশ করল মৃদুল। মৃদুলের বুক কাঁপছে, সে চিন্তিত। পদ্মচা মৃদুলকে সালাম দিল, তারপর বলল, বসুন ছোট ভাই। মৃদুল বসল। সে বুঝতে পারছে না কি হতে চলেছে, শঙ্কিত সে। গোপন ঢোক গিলে একবার আমিরকে আর একবার পদ্মচাকে দেখল। পদ্মচা বলল, কেমন আছেন? মৃদুলের অস্বস্তি হচ্ছে। সে দ্রুত জবাব দিল, ভালো আছে ভাবি। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। কেমন লাগছে এখানে? খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? জি ভাবি, সব ঠিক আছে, ভালো লাগছে। রানী আবার কথা খুব মনে পড়ে। পদ্মচা আক্ষেপের স্বরে বলল, রানী আপা কেন যে এমন করলো? যদি ফিরে আসতো। মৃদুল নিরুত্তর। পদ্মচা আমিরের দিকে তাকালো। আমির নিশ্চুপ, সেই আলোচনায় যাবে না। পদ্মচা মৃদুলকে বলল, আচ্ছা সোজাসুজিভাবে কথা বলি, পূর্ণার সাথে আপনার সম্পর্কটা কি? পদ্মচার প্রশ্ন শুনে মৃদুলের দম গলায় এসে আটকে যায়। সামনে বড় ভাই আমির হাওলাদার, যাকে সে ভয় পায়, প্রশ্ন করছে পূর্ণার বড় বোন, যে বোনকে পূর্ণা সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে। এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয়। মৃদুলকে চুপ করে থাকতে দেখে পদ্মচা বলল, বলুন ছোট ভাই। মৃদুল বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়ল। তারপর বলল, কোনো নাম নাই, আমি পূর্ণারে পছন্দ করি আর পূর্ণা আমারে। পদ্মচার বুক থেকে ভারী বোঝাটা নেমে যায়। মৃদুল এক প্রশ্নে সত্য কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে। কথাবার্তা বাড়ানো সম্ভব নয়, হাতে সময় নেই। তাই সে নড়ে চড়ে বসে বলল, আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছেন? পূর্ণাকে বিয়ে করতে চান? মৃদুল আবারও আমির পদ্মচাকে দেখল। আমি তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সে নীরব দর্শক। মৃদুল বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে। প্রেমিকার অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে। মৃদুল এক হাতে মাথা চুলকলো। পদ্মচার কেন যেন হাসি পায়, কিন্তু চোখে মুখে গম্ভীর্য ধরে রাখে। এই মুহূর্তে সে পাত্রের অভিভাবক। মৃদুল ধৈর্য সুস্থে বলল, আম্মা আব্বু অনেকদিন ধরে বিয়ের কথা বলতেছে, আমি রাজি ছিলাম না, এখন রাজি আছি। পদ্মচা মৃদুলকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত কি? প্রশ্ন শুনে মৃদুল থামথামে খেয়ে গেল। মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে, মেট্রিক পরীক্ষা, যা পারেনি লিখেনি। চুপচাপ বসে সময় গুনছে কখন ছুটি হবে। কিন্তু এখন তো যেতেই হবে, জীবন মরণের প্রশ্ন। সকালে যে কার মুখ দেখে উঠেছিল? মৃদুল মুখখানা একটুখানি করে বলল, জানি না ভাবি, আমার চোখে আগে কালো সাদের ভেদাভেদ ছিল, কিন্তু এখন নাই। কেন নাই জানি না, হুট করে মনে হইতেছে চামড়ায় যায় আসে না, মনের টানটা আসল। যারে ভালোবাসা চায় তার সবকিছুই ভালোবাসা চায়, সবকিছুর উপরে ভালোবাসা, ভালোবাসার সামনে সবকিছু তুচ্ছ। মৃদুলের কথা শুনে পদ্মচার বুকটা কেমন করে ওঠে। সে আর চোখে আমিরের দিকে তাকালো। আমিরও আর চোখে তাকায়। দুজনে চোখাচোখি হতেই আমির উঠে চলে যায়। মৃদুল ভ্যাবাচাকা খেয়ে গেল। বলল,
ভাবে ভুল কিছু কইছি? ভাই রাগ করে চলে গেল। পদ্মজা লুকোনো যন্ত্রণা হজম করে নিয়ে বলল, ভালো কথা বলেছেন, আমি কথা বাড়াবো না। পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজের বাড়ি ফিরে যান, অভিভাবক নিয়ে আসুন, আমি আমার বোনকে বিয়ে দেব। আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই, আমার বোন আমার দায়িত্বে। আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে দীর্ঘদিন থাকুক। আশা করি দ্রুত সব কিছু হবে। মৃদুল খুব অবাক হয়। সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না, তাকে রাজি করাতে অনেক কাঠখড় পুড়তে হবে, কিন্তু পদ্মজা তো রাজি। মৃদুলের নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে। সকালে কোন সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিল মনে করতে পারলো। সে তাকে একটা খাসি দিবে বলে ভাবে। মৃদুল চট করে চেঁচিয়ে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকল। পদ্মজা আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়। সে দ্রুত বিছানার উপর পা তুলে ফেলল আর বলল, আস্তাগফিরুল্লাহ, ছোট ভাই আপনি আমার বড়। মৃদুল আনন্দে আত্মহারা। তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এত দ্রুত হুট করে এমন সুন্দর প্রস্তাব পাবে সে ভাবেনি। ঠোঁটে হাসি রেখে বলল, আমি শনিবারই বাড়ির যাবো, রবিবারই আম্মা আব্বারে নিয়ে আসবো, আপনি চিন্তা করেন না। মৃদুলের নিঃশ্বাস শোনা যাচ্ছে। সে ভীষণ উত্তেজিত বোঝাই যাচ্ছে। পদ্মজা পানি খেতে বলল। মৃদুল পানি পান করে, তারপর বলল, আসি ভাবি। যান, আল্লাহ আপনার ভালো করুক। মৃদুল তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। পদ্মজা হাসে। মৃদুল একদম পূর্ণার মতো, ছটফটে, চঞ্চল। আমি জানালার ধারে দাঁড়িয়েছিল। পদ্মজাকে হাসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। দূর আকাশে চোখ রেখে কি যেন ভাবে। তখন রিদওয়ান আসে। আমিরকে জানায়, শুক্রবার সমাবেশ হচ্ছে না। আমির প্রশ্ন করল, কেন? শীতের কাপড় এখনো আসেনি, কাল দিন পরই শুক্রবার। আব্বার কাজই এমন, ভাগ্য ভালো গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি, শুধু চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল। সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে? হয়েছে। তুই কি আমার সাথে বের হবি? আমি অন্যদিকে যাব। রাতের ঘটনা শুনলাম। আরভিদের লাশটা কি করা হয়েছে? যা করা হয় তাই করা হয়েছে। বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি। আমি ঘুমে না থাকলে এমন কিছু হতো না। আমিরের মেজাজ বিগড়ে যায়। বলল, তো ঘুমলি কেন? তুই বউয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালীকে হারালি। আমির কিছু বলল না। রিদওয়ান বলল, পদ্মজার বুকেও ভয় ডর নাই, সব তোর দোষ। আমির ক্রোধ নিয়ে বলল, আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবি না। কি করবি? মারবি? মার। আমি দাঁতে দাঁত লাগিয়ে কিরমির করে বলল, রিদওয়ান, মুখ নিয়ন্ত্রণ কর, নয়তো বিছানায় না সোজা কবরে যাবি। পুরনো প্রতিশোধ নিয়ে নেব। রিদওয়ান আমিরের দিকে অগ্নিদৃষ্টি ছুড়ে দিয়ে চলে যায়। আমির খামচে ধরে। তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। রেগে গেলেই তার কপাল ঘামে। ফরিনার ঘর অন্ধকারে ডুবে আছে। মজিদ হাওলাদার আলাদা থাকেন। পদ্মজা ঘরে ঢুকে আগে হারিকেন চালালো। বিছানার এক কোণে রেখে ফরিনার পাশে বসলো। ফরিনা ঘুমোচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন। দেখে মনে হচ্ছে কেউ রুহুর গলা চেপে ধরে রেখেছে। ফরিনা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন। পদ্মজার বুকটা ব্যথায় ভরে ওঠে। সে ফরিনার চুলে বিলি কেটে দেয়, আর এক হাতে ফরিনার এক হাত শক্ত করে ধরে। হাত দুটো নিস্তেজ, নরম, যেন মরে গেছে। পদ্মজার কষ্ট হয়। মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা। কত মানুষ ছিল। লাবণ্য বিলেত পড়তে চলে গেল। শুনেছে লাবণ্য বিলেতের এক ছেলেকে বিয়ে করতে চলেছে। আমির অনুমতি দিয়েছে। ফরিনা কষ্ট পেয়েছেন। রানী আপা কোথাও চলে গেল কেউ জানে না। কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এভাবে হারিয়ে যায়। মদনকে আজ সারাদিন দেখা যায়নি। কোথায় সে? ফরিনা চোখ খুললেন।
পদ্মচাকে দেখে মৃদু হাসলেন। পদ্মচা বলল, কেমন আছেন আম্মা? কোথায় কষ্ট হচ্ছে? ফরিনা পদ্মচার এক হাত ধরে বলল, তুমি আইছো মা? আসছি আম্মা, কিছু লাগবে? ফরিনার কথা বলতে খুব কষ্ট হয়। সারা শরীরে আগুন পুরনো জ্বলা পোড়া, ঘরটাকে মৃত্যুপুরী মনে হয়। পৃথিবী তাকে আর রাখতে চাইছে না, ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জগতে। তিনি সময় নিয়ে বললেন, কিছু লাগবে না মা, তুমি আমার ধারে থাকো। পদ্মচা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আছি আম্মা, আছি আমি। ফরিনা হারিকেনের নিভু আলোয় পুরো ঘরটাকে দেখলেন, পদ্মচাকে দেখলেন। আচমকা ডান পা বিরতিহীনভাবে কাঁপতে থাকে। তিনি পদ্মচার শাড়ির খামচে ধরে ভয়ার্ত স্বরে বললেন, আমারে নিয়ে যাইতেছে, আমারে ধরো পদ্মচা, আমারে ধরো, আমারে নিয়ে যাইতেছে, যা যা এখান থেকে যা। তিনি কাঁদতে থাকেন। পদ্মচা ভয় পেয়ে যায়। আঘাতে ফরিনার ডান পা চেপে ধরে। ধীরে ধীরে কাঁপাকাঁপি থেমে যায়। পদ্মচা দ্রুত ফরিনাকে পানি পান করালো। তারপর বলল, কিছু হয়নি আম্মা, কেউ নেই এখানে, আপনি মিছে মিছে ভয় পাচ্ছেন। ফরিনা ভীত কণ্ঠে উচ্চারণ করলেন, কেউ নাই? না নেই, ঘুমানোর চেষ্টা করুন আম্মা। ফরিনা পদ্মচা দুই হাত আঁকড়ে ধরে চোখ বুঝেন। পদ্মচা ছাড়া মানুষটার কেউ নেই। তিনি পদ্মচাকে কতটা বিশ্বাস করেন, ভরসা করেন, সেটা হাত ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে। বসে থাকতে থাকতে পদ্মচার চোখ দুটি লেগে আসে। তখন ফরিনা চোখ খুলে বললেন, আমার নাম ফুলবানো ছিল, রামপুরের ছেড়ি। পদ্মচার ঘুম ছেড়ে যায়। সে নড়ে চড়ে বসে। আরও একটি জীবনের গোপন অধ্যায়ে সাক্ষী হতে চলেছে পদ্মচা। ফরিনার চোখের দৃষ্টি ছাদে। তারা দুজন ছাড়া কোথাও কেউ নেই। বাইরে থেকে শিয়ালের হাঁক ভেসে আসছে। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।